সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসভা এবং আমলাতন্ত্র। প্রথম পত্রে এটা নবম অধ্যায়। জনসভা এবং আমলাতন্ত্রের শুরুতে আমরা জানার চেষ্টা করবো যে আসলে আমলাতন্ত্র কি। আমলাতন্ত্র একটা সংগঠনকে বোঝায়, যেটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের সংগঠন। আমলা একটি আরবি শব্দ, জনপ্রশাসনে যারা নিযুক্ত, যারা রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী, যারা সরকারে নিযুক্ত মন্ত্রী, এমপি, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের আদেশ পালন করেন এবং বাস্তবায়ন করেন, তাদেরকেই মূলত আমলা বলা হয়। আমলাতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি অন্যদিক থেকে এটাকে বলা হয় ডেস্ক গভর্নমেন্ট, অর্থাৎ টেবিল সরকার। কেননা আমলাতন্ত্র মূলত টেবিল থেকেই পরিচালিত হয়ে থাকে। আমলারা যেভাবে সরকার ব্যবস্থাকে পরিচালনা করেন কিংবা অন্যান্য সংগঠন বা প্রশাসনের বিভিন্ন শাখাকে যেভাবে পরিচালনা করতে চান, সেভাবে দেশ পরিচালিত হয়। এই জন্য আমলাতন্ত্রকে বলা হয় কি ডেস্ক গভর্নমেন্ট। এই অধ্যায়ের ভিতরে নৈবেদিক হিসাবে একটা গুরুত্বপূর্ণ টপিক কিংবা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ব্যুরোক্রেসি বানানটা। ব্যুরোক্রেসি বানান কি? BUREAUCRACY, ব্যুরোক্রেসি। তো এই ব্যুরোক্রেসি বানানটা অনেকেই লেখার সময় কিংবা নৈবেদিক মারতে গেলে ভুল করে। তো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা। এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবেদিক আছে আমলাতন্ত্র এবং জনসেবা। তোমরা অন্যান্য যে নৈবেদিকগুলো আছে ভালোভাবে একটু দেখে নেবে। আমলাতন্ত্র হচ্ছে কি, যারা প্রশাসনে নিয়োজিত, সরকারের আদেশ পালন করেন এবং নীতি বাস্তবায়ন কার্যকর করে, তাদের কি বলা হয় কি আমলা, এবং আমলাদের সংগঠনকে বলা হয় কি আমলাতন্ত্র। আমি এখন আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আমলাতন্ত্রের যে সংজ্ঞাগুলো প্রদান করেছেন, আমি সেগুলোর দিকে একটু খেয়াল করবো, আলোচনা করব। এখন শুরুতে আমি আসছি অধ্যাপক ফাইনালের মধ্যে। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে প্রশাসনের স্থায়ী, বেতনমুক্ত ও দক্ষ চাকরিজীবী শ্রেণী। অর্থাৎ আমলারা হচ্ছেন প্রশাসনে দক্ষ, বেতনমুক্ত এবং স্থায়ী চাকরিজীবী শ্রেণী। আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী উনি বলেছেন যে আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাদারী, অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মচারী। আমলাতন্ত্র সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা এটাই খুঁজে পাই যে আমলাতন্ত্র হচ্ছে কি, যারা প্রশাসনিক কার্যে নিয়োজিত, স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ, পেশাদার, অরাজনৈতিক এবং সরকারের নীতি এবং আদেশ পালন করেন এবং নীতিগুলো কার্যকর কিংবা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেন, তারাই হলো কি আমলা। তো রাষ্ট্রীয় ক্ষেত্রে আমলাদের ভূমিকা বর্তমান রাজনৈতিক ব্যবস্থা অপরিসীম, সেটা কোনোভাবেই বলে শেষ করা যাবে না। আমি এখন আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সেগুলো কি? আমলাতন্ত্রের বৈশিষ্ট্য শুরুতে এসছে কি দক্ষতা। প্রশাসনে যারা কর্মকর্তা বা কর্মচারী আছে, আমলা হতে হলে অবশ্যই তাদেরকে কি হতে হয়? সুদক্ষ হতে হয়। যে কাজটা তারা করবেন, যে নীতিটা তারা বাস্তবায়ন করবেন, সেই নীতি সম্পর্কে তারা স্পেশালাইজড হবেন, তারা দক্ষ হবেন এবং তারা কোনোভাবেই সে কাজটা ভুল করবেন না, এই বিষয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। তারাই কি হবেন? আমলা হবেন কিংবা তারাই আমলা। পরবর্তীতে কি সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আমলাদের সুনির্দিষ্ট একটি কর্মক্ষেত্র থাকে, যে কর্মক্ষেত্রের ভিতর থেকে তারা ওই নির্দিষ্ট কর্মটা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করেন এবং কর্মক্ষেত্রকে কিংবা ওই কর্মটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যেমন আমি ধরতে পারি যে সচিবালয় কিংবা কোনো সরকারি দপ্তর, যেমন স্বাস্থ্য দপ্তর বলতে পারি আমি, তারপরে
অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো ব্যাংক, বিমা ইত্যাদি, এই কর্মকর্তাগুলোদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন। অর্থাৎ আর্থিক রেগুলেটরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর প্রধান, এগুলো হলো কি, তারা আমলাতন্ত্রের অন্তর্ভুক্ত। কেননা এই প্রতিষ্ঠানগুলো একটা সুনির্দিষ্ট কর্মক্ষেত্র আছে, তারা এই জায়গাগুলোতে কর্ম সম্পাদন করে এই প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যান কিংবা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখেন। তো এটা কি সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আর একটা বিষয় হচ্ছে পদসোপান ভিত্তিক আমলাতন্ত্র। হচ্ছে কি পদসোপান ভিত্তিক একটা বিষয়। পদসোপান ভিত্তিক কেমন, এই বিষয়টা আমাদের আসলে সবারই এটা জানা না যে পদসোপানটা আসলে কি। তাই শুরুতেই আমরা পদসোপানটা জানবো। পদসোপান হচ্ছে কি, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অধস্তন বা নিম্ন পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারী আছেন তারা ফলো করবেন, কিংবা ঊর্ধ্বতনদের অর্ডার কিংবা নীতি অধস্তনেরা বাস্তবায়ন করবেন। এটাই হলো কি পদসোপান নীতি। তো আমলাতন্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি পদসোপান নীতি, এটা আমরা করে থাকি। তারপরে হচ্ছে কি পেশাদারি। আমলারা অবশ্যই হবেন পেশাদার, তাদের ভিতরে কোনো অপেশাদার আচরণ পরিলক্ষিত হবেন না। তারা পেশাদারিত্বটাকে কিংবা তারা যে কর্ম সম্পাদন করবেন সেই কর্মকে তার সর্বাধিক গুরুত্ব প্রদান করবেন। তারপরে হচ্ছে কি বেতনভুক্ত। তারা রাষ্ট্রের বেতনভুক্ত হবেন। তারা প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্দিষ্ট পরিমাণ কিংবা তাদের সরকার যেভাবে স্কেল নির্ধারণ করবেন সে অনুযায়ী তারা বেতন ভাতা প্রাপ্ত হবেন। তারপরে হচ্ছে কি নিরপেক্ষতা। আমলারা হবেন কি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ, এবং তারা শুধু দেশের জন্যই কাজ করবেন, দেশকে সুন্দর সঠিকভাবে গঠনের জন্য এবং স্থিতিশীল রাখার জন্য তাদের সব ধরনের কর্মচেষ্টা অব্যাহত থাকবে। তারা শুধু জনগণের জন্য কাজ করে যাবেন, জনগণের সেবক হিসেবে কাজ করে যাবেন। আমলাতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে এটাই। তারপরে হচ্ছে কি নিয়োগ এবং পদোন্নতি। আমলাদের নিয়োগ এবং পদোন্নতিতে সুনির্দিষ্ট কিছু নিয়ম থাকবে, যেটা তাদের নিয়োগের সময়ই তাদের চাকরি যখন অ্যাপয়েন্টমেন্ট হয় তার আগেই সেটা একদম ক্লিয়ার করে দেওয়া হয় যে আপনি চাকরিতে জয়েন করলে এইভাবে আপনার বেতন ভাতা প্রাপ্ত হবেন, আপনার নিয়োগের শর্তাবলী এই কার্যগুলি আপনাকে সম্পাদন করতে হবে। তারপরে আপনার পদোন্নতি পাইতে হলে এই পোস্ট থেকে সামনের দিকে আরও ভালো দিকে যেতে হলে আপনাকে এই ধাপগুলো অতিক্রম করে যেতে হবে। এইগুলো আমলাতন্ত্রে কিংবা সরকারিভাবে সুনির্দিষ্টভাবে তাদেরকে বলে দেওয়া হয় কিংবা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকে। তারপরে হচ্ছে আনুষ্ঠানিকতা। আমলাতন্ত্রে কিছু আনুষ্ঠানিক বিষয় রয়েছে, যেমন রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো অতিথি কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো বিষয় কিংবা কোনো অনুষ্ঠান পরিপালনের বিষয় থাকলে আমলাতন্ত্র যারা জড়িত আমলারা সেই বিষয়গুলো তারা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করে থাকে। যেমন সচিবালয় থেকে কোনো মন্ত্রী যাবেন কোনো নির্দিষ্ট জেলা ভ্রমণে কিংবা কোনো একটা রাষ্ট্রীয় কার্যে, তখন সেখানে যারা ওই জেলার নিযুক্ত জেলা প্রশাসক কিংবা সহকারী কমিশনার কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা থাকবেন তারা তাকে প্রটোকল দেবেন এবং তার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন। এইভাবে তারা কী করবেন, কিছু আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন, যেটা তাদের দৈনন্দিন কর্মের বাইরে কিছু থাকবে, সেটাই কি আনুষ্ঠানিকতা। তারপরে স্থায়িত্ব। আমলাতন্ত্র কিংবা আমলারা স্থায়ী হবেন, চাইলে যে কেউ তাদের চাকরিটা শেষ করতে পারবে না কিংবা তাদের চাকরিটা চলে যাবে না। তাদের চাকরি যদি চলে যায় সেক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট কারণ থাকতে হবে, সুনির্দিষ্ট কারণ ব্যক্তি রেখে তাদের চাকরি থেকে কেউ বহিষ্কার করতে পারবেন না কিংবা অপসারণ করতে পারবেন না। এই হলো কি আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো। এগুলো আমি আশা করি তোমরা আমলাতন্ত্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো। তো এর পরবর্তীতে আমি এখন আসবো আমলাতন্ত্রের অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করবো। সেগুলো কি নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। আমলাতন্ত্রে যারা কর্মকর্তা কর্মচারী থাকেন তাদের নিয়োগের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট বিধিবিধান থাকে, সেগুলো সম্পন্ন করে তাদের নিয়োগটা শেষ হয়ে যায়। তার পরবর্তী থেকে তারা কি করে, চাকরিতে জয়েন করে। তারপরে এসছে কি প্রশিক্ষণ। আমলাদেরকে আরও দক্ষ, অধিকতর শক্তিশালী, কার্যকর এবং পেশাদারি হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে প্রতি বছর কিংবা সুনির্দিষ্ট কিছুদিন পর পর একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে সরকারিভাবে।
চাকরির শর্ত, তাদের কিছু চাকরির শর্ত থাকে, সেই চাকরির শর্তগুলো তাদেরকে মেনে চলতে হয়। এই শর্ত ব্যক্তি রেখে তারা কোনো কিছু করতে পারেন না। যদি কোনো কারণে তারা শর্ত ভঙ্গ করেন তাহলে তারা সুপোজে আসেন কিংবা তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এসছে যে কার্যাবলী। আমলারা অনেক ধরনের কার্যাবলী সম্পন্ন করেন রাষ্ট্র, সরকার এবং দেশ সুষ্ঠু সঠিকভাবে সম্পাদন করার জন্য। তারা সুনির্দিষ্ট কিছু আইন প্রণয়ন করেন, আইন সংশোধনের জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা মন্ত্রীদের কাছে তারা সুপারিশ করেন। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা বিচার কার্য সম্পন্ন করেন, যেমন আমলাতন্ত্রের ভিতরে কিংবা তার নির্দিষ্ট একটা প্রশাসনের ভিতরে কোনো অধস্তন কর্মকর্তা যদি কোনো খারাপ কর্মকাণ্ডে কিংবা নীতিগতভাবে যেটা নৈতিক স্খলনজনিত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেক্ষেত্রে তারা তার ব্যবস্থা নিয়ে থাকেন। এগুলো কি বিচার সংক্রান্ত কাজ। তো এইভাবে তারা বিচার সংক্রান্ত নিয়োগ, তারপরে হচ্ছে আইন সংক্রান্ত আইন সংশোধন কিংবা অন্যান্য বিভিন্ন রাষ্ট্রীয় কার্যগুলো কি করে তারা সম্পন্ন করে থাকেন। তারপরে হচ্ছে কি লাল ফিতার দৌরাত্ম্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই আমলাতন্ত্রের ভিতরে, যেটা বিভিন্ন পরীক্ষাগুলোতে আমরা পেয়ে থাকি। ফাইনাল পরীক্ষায় এই টপিকটা আমরা মাঝে মধ্যেই দেখি যে পরীক্ষায় চলে আসে। তো এই টপিকটা আমাদের জানা খুবই প্রয়োজন। লাল ফিতার দৌরাত্ম্য এটা মূলত একটা ওয়ার্ড যেটা এখানে ব্যবহার করা হয়। এটা মূলত ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল, কিংবা আমরা লন্ডন থেকে এই ধারণাটা সর্বপ্রথম পেয়ে থাকি। যেমন লাল ফিতার দৌরাত্ম্যের ইংরেজি শব্দ হচ্ছে রেড ট্যাপিজম। রেড ট্যাপিজমটা কি, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে যে প্রশাসনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা যখন অনৈতিকভাবে কোনো ফাইল কিংবা কোনো বিষয় কিংবা কারো কোনো অ্যাপয়েন্টমেন্ট কিংবা কারো কোনো বিষয় যেটা সরকারিভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, সেটা যদি লাল ফিতা দ্বারা একটা ফাইলের ভিতরে বছরের পর বছর বন্দি রাখে এবং তারা ঘুষ কিংবা অন্য কোনো অনৈতিক উপায় অবলম্বন ছাড়া না ছাড়তে চায় কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে তারা বছরের পর বছর আটকে রাখে, এই যে একটা খারাপ নীতি কিংবা খারাপ পরিবেশ কিংবা খারাপ বিষয় যেটা অনেক দিন ধরেই বাংলাদেশ এই যে উন্নয়নশীল বিষয়গুলো চলে আসছে, সেই বিষয়টাকে বলা হয় কি, এই খারাপ জিনিসটাকে কিংবা এই দীর্ঘসূত্রিতাকে বলা হয় কি লাল ফিতার দৌরাত্ম্য। এইটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিংবা গুরুত্বপূর্ণ টপিক। তোমরা এই টপিকের ভিতরে রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্যটা দেখে নিবা। তারপরে আছে কি জনসেবা। আমলারা কি হবেন, একজন আদর্শ জনগণের সেবক হবেন। জনগণ কিসে ভালো থাকবেন, যেহেতু জনগণের করের টাকায় তাদের বেতন হয়, তারা জনগণ সর্বোচ্চ উপকৃত হবেন এই বিষয়গুলো তারা খেয়াল রাখবেন এবং জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা কখনোই লিপ্ত হবেন না। তারপরে কি আমলাতন্ত্রের জবাবদিহিতা ও সুশাসন। আমলাতন্ত্র সাথে যারা জড়িত, যে সমস্ত আমলারা, যা কর্মকর্তা কর্মচারীরা, তারা জনগণের কাছে কিংবা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তাদের কার্যকর্মের জন্য কিংবা কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন এবং তারা সেটা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে সম্পূর্ণ করবেন। তাহলে কী হবে, দেশে বা রাষ্ট্রে বা কোনো অঙ্গ সংগঠনে কিংবা প্রশাসনে সুশাসন নিশ্চিত হবে। কিন্তু তারা যদি সেটা না করে তারা নিজস্ব স্বেচ্ছাচারিতা বজায় রাখেন, তারা কারো কাছে জবাবদিহি না করেন, সেক্ষেত্রে আমলাতন্ত্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। দেশের সর্বক্ষেত্রেই একটা অরাজক একটা অবস্থা দেখা দেবে, সেটা হোক তার সংগঠন, হোক তার প্রশাসন কিংবা হোক তার অধীনস্থ এলাকার বাইরে কোনো কিছু, সেখানেও সমস্যা লেগে যাবে বা সমস্যা লেগেই থাকবে। তো এক্ষেত্রে আমলাতন্ত্রে যারা জড়িত আছেন কিংবা যে সমস্ত আমলা বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনে কাজ করে থাকে, তাদের জবাবদিহি করতে বাধ্য থাকতে হবে বা বাধ্য থাকেন। আর সেভাবে দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়, আদারওয়াইজ দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না। আমি সর্বশেষ এসেছি জনসেবায় ভূমিকা। আমলাতন্ত্র একটি আইডিয়াল প্রশাসন বা আইডিয়াল ব্যবস্থা, যেটা পৃথিবীর বিভিন্ন দেশেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে জনগণের সেবা নিশ্চিত হবে, জনগণের দুর্ভোগ লাঘব হবে এবং জনগণ
আদর্শ রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন কিংবা দরকার তারা সেগুলো পেয়ে থাকেন। আদারওয়াইজ রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরে জনগণ চরম দুর্ভোগ পাতে হয়। তাই দেশকে অত্যন্ত সুন্দর, সঠিক এবং সমৃদ্ধশীল হিসাবে গড়ে তুলতে হলে আমলাতন্ত্রে যারা জড়িত সেই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা একান্ত আবশ্যক। তো আমি আশা করি তোমরা আজকে আমাদের যে আলোচনার টপিক জনসেবা ও আমলাতন্ত্র এই অধ্যায়টা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী দিন তোমাদের সাথে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। আজকে এখানে ধন্যবাদ।